আপনাদের সবাইকে ফ্রাইডে ফিভার অফ বিটে স্বাগত জানাচ্ছি। আমি মধুমিতা এবং আজকে অফ বিটের এই অন্যরকম আড্ডায় ওপেন মাইকে রয়েছে আমাদের সঙ্গে ডক্টর মোনালিসা মাইতি। স্বাগত তোমায় ফ্রাইডে ফিভারে। বলো ফার্স্টে কেমন আছো বলো। খুব ভালো। আর কি মানে কি কি চলছে এখন লাইফে সেটা একটু বলো। চলছে বলতে এখন সবেমাত্র আমার এমবিবিএস কমপ্লিট হলো, এখন অফিসিয়ালি আমি ডক্টর। চলছে পরবর্তী প্রিপারেশান এইসব নিয়েই চলছে, মোটামুটি পড়াশুনো, প্রিপারেশান। তো ডক্টরের জীবনটা নিয়ে সবসময় কিন্তু দর্শকরা একটু বেশি হলেও কৌতূহল থাকে, কারণ ডক্টরের লাইফটা একটু 9 to 5 থেকে একটু বেশি কাজ করতে হয়। তো তোমাদের আমি জানতে চাই যে ডাক্তাররা কি সত্যি মানে 24 থেকে 36 আওয়ার্স এরকম কন্টিনিউ কাজ করে? হ্যাঁ, মানে কেরিয়ারের শুরুর দিকে আমাদের এরকমভাবেই কাজ করতে হয়, অনেক আওয়ার্স ধরে কাজ করতে হয়। যেমন আমার ইন্টার্নশিপ রিসেন্টলি কমপ্লিট হলো, তো ইন্টার্নশিপে আমরা 24 ঘন্টা, 48 ঘন্টা, ইভেন 56 আওয়ার, 60 আওয়ার পর্যন্ত টানা কাজ করেছি। ঠিক আছে, তো তার মাঝে অবশ্যই আমরা খাওয়া দাওয়া, সামান্য রেস্ট একটু পেয়েছি, কিন্তু হসপিটালেই কেটেছে পুরোটা। এরপর রেসিডেন্সিতেও খুব চাপ থাকে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, রেসিডেন্সির সময়তেও খুব চাপ থাকে, বিশেষ করে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারেও। তো এই সময়গুলোতেও এরম টানা ডিউটি করতে লাগে। তারপরেও থাকে আরএমওসি, এই সব সময় 12 ঘন্টা 24 ঘন্টা টানা ডিউটি আমাদের থাকেই। আর একটা কথা বলো, কোভিডের সময় আমরা সবাই দেখেছি যে ডাক্তাররা কতটা পরিমাণে অক্লান্ত পরিশ্রম করেছে। সেই সময় তোমরা হয়তো ইন্টার্নশিপে ছিলে, তো সেই সময়টা কীরকমভাবে গেছে? সত্যি কথা বলতে কোভিডের সময় তখন আমি প্রিপারেশান ফেলেছিলাম, আমি নিটের প্রিপারেশান নিচ্ছিলাম তখন আর কি। তো 2020তেই আমি নিট ক্র্যাক করি। যাই হোক, অবশ্যই কোভিডে শুধু ডাক্তার নয়, ডাক্তার, নার্স, সমস্ত হেলথ ওয়ার্কার যারা ছিলেন সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং এই কোভিডের দরুন, এই অক্লান্ত পরিশ্রমের দরুন অনেকের এই মানে অনেকক্ষণ ধরে পিপিই কিট, তারপর মাস্ক এইসব পরে মুখে সারা গায়ে র্যাশেস বেরিয়ে যেত, দাগ হয়ে যেত, এতক্ষণ ধরে পড়ে থাকতে হতো, অনেকে ইনফেক্টেডও হয়ে যেত, তো অনেকের জীবনও গেছে। তো তাদের জন্য আমাদের একটা আলাদা শ্রদ্ধা আছে আর কি। আর আমার যেটা বিশেষ করে জানার ইচ্ছা, যে এমার্জেন্সিতে তোমরা সবসময় কাজ করো, তো এমার্জেন্সির ব্যাপারটা সবসময় একটা মানে তাৎক্ষণিকভাবে তোমাদের চিকিৎসা করতে হবে, এরকম কোনো ঘটনা আছে যে রোগীরা এসেছে, কীরকম ফিলিংস হয়েছিল ফার্স্ট টাইম এমার্জেন্সিতে কাজ করে বা কোনো একটা রোগীর চিকিৎসা করে? ওই ঘটনাটা যদি শেয়ার করো। সত্যি কথা বলতে আমাদের ইন্টার্নশিপ লাইফের সবচেয়ে হেকটিক শিডিউল আমাদের এমার্জেন্সি ডিউটির সময়তেই থাকে আর কি, মানে সবাই তাই বলে এবং আমরাও ফিল করেছি। এমার্জেন্সিটা হচ্ছে সবসময় ব্যস্ত একটা জায়গা, যেখানে সবসময় পেশেন্ট আসতে থাকে, সবসময় কোনো খারাপ পেশেন্ট, এমার্জেন্সি মানে খুবই ক্রিটিক্যাল পেশেন্ট আসতে থাকে। তো এমার্জেন্সিতে বেশিরভাগ যেই সকল পেশেন্টরা আসে, আরটিএ মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসে, তারপর স্ট্রোক পেশেন্ট আসে, হার্ট ফেলিয়ার, ব্রিদিং প্রবলেম মানে শর্টনেস অফ ব্রেথ যাকে বলে, তো এইসব পেশেন্টই বেশি আসে। পেটে ব্যথা তো আসেই। তো সবসময় আমাদেরকে তৎপরতার সাথে কাজ করতে হয় আর কি। তো সবসময় আমরা 4-5 জন ডাক্তারবাবু সবসময় ছোটাছুটি করছি, এই ভাইটালস নিচ্ছি, এই নিচ্ছি, ওই নিচ্ছি। তো তারপর যখন মনে হচ্ছে মানে যখন দেখছি যে এই পেশেন্টটাকে আমরা এমার্জেন্সি ডিপার্টমেন্টেই ওখানেই চিকিৎসা করতে পারবো, সেই মতো চিকিৎসা করছি। তাছাড়া যদি আমাদের মনে হয় যে না এখানে আমরা পারছি না, তখন রেফারাল আছে মেডিসিন বা সার্জারি বা ইএনটি, অর্থ, বিভিন্ন জায়গায় আমরা তখন পেশেন্টকে রেফার করে দিই, ওরা ওখানে গিয়ে পরবর্তী চিকিৎসাটা পায় আর কি। হ্যাঁ, যেটা বলছিলাম, বিশ্বকর্মা পুজোতে এবং সরস্বতী পুজোতে অনেক নিশ্চয়ই মজার এরকম ঘটনা ঘটে। তুমি যেমন বললে অনেক মজার, নিশ্চয়ই এরকম মজা না, এটা সচেতনতা বাড়ানোর জন্য বলছি দর্শকদের, এরকম কোনো এক্সপিরিয়েন্স? আপনি মানে তুমি যেটা বলছো আর কি, আমার মনে হয় তুমি যেটা মিন করতে চাইছো আমি বুঝতে পেরেছি। বিশ্বকর্মা পুজো বা সরস্বতী পুজো অতটাও আমি জানি না, বাট আমরা ভয়ে ভয়ে থাকতাম দিওয়ালি আর 25 ডিসেম্বর,
1 জানুয়ারি আর 25 ডিসেম্বর, 1 জানুয়ারি সব কটাতেই আমি ছিলাম এমার্জেন্সি ডিউটিতে। তো আমরা খুব ভয়ে ভয়ে থাকতাম আর কি, খালি এই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের পেশেন্ট আসবে, খালি আমাদেরকে মানে পুলিশ নিয়ে আসে ওদেরকে, তো আমাদেরকে তখন ওই রিপোর্টটা লিখতে লাগে। ওই পেশেন্টগুলো খুব আসে আর কি 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি, দিওয়ালি এই সব সময়তে আসে। এছাড়াও এই সময়গুলোতে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যেমন পেশেন্ট আসে, এই সময়গুলোতে আরটি এর পেশেন্টও খুব আসে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যেহেতু ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছে তার জন্য রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টেরও অনেক পেশেন্ট আসে, তো তখন খুব মারাত্মক হয় আর কি। আচ্ছা, আমাকে একটা কথা বলো মোনালিসা, যে আমরা মানে কোনো একটা কিছু হলেই হঠাৎ করে বলে দিই এই সরকারি হাসপাতালে রুগী দেখে না বা বেসরকারিতে ঠিকঠাক করে ডাক্তাররা করছে না, ওখানে প্রেশার আমি নিজে চোখে দেখেছি। কিন্তু তুমি একটু জাস্ট শেয়ার করো রোগীরা ওখানে থাকাকালীন কতটা প্রেশার থাকে, মানে অ্যাটমসফিয়ারটা কীরকম থাকে। গভর্নমেন্ট, আমি প্রাইভেটেরটা যদিও অতটা জানি না, গভর্নমেন্ট সেটআপের কথা আমি জানি। ওখানে সারাক্ষণই পেশেন্ট আসতে থাকে, ঠিক আছে। আর গভর্নমেন্ট যে সকল হসপিটালগুলো আছে, ধরো বড় বড় হসপিটাল বা মানে আমরা তো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পড়েছি, যেহেতু ওগুলো টার্সিয়ারি হসপিটাল, সব সময় পেশেন্ট আসতে থাকে, সমস্ত পেরিফেরি জায়গা থেকে পেশেন্ট রেফার হয়ে আসতে থাকে। এছাড়াও আশেপাশের বড় একটা অঞ্চল থেকে পেশেন্ট আসতে থাকে, তো পেশেন্টের খুবই চাপ থাকে। তো আমরা যে সারাক্ষণ মানে লোকেদের কথা যে পেশেন্ট ডক্টররা ভালো করে চিকিৎসা করে না বা ডক্টর দেখে না, হয়েছে হয়তো, ওনারাও হয়তো দেখেছেন নিশ্চয়ই, হয়তো বলেছেন, আমি জানি না, কিন্তু আমি কখনো দেখিনি যে ডাক্তাররা বসে আছে বা কাজ করছে না, অথচ পেশেন্ট বাইরে লাইন দিয়ে আছে। আমাদের মেন কাজ থাকে, মানে চেষ্টা থাকে যে পেশেন্ট লোড যত তাড়াতাড়ি কমাতে পারি, তারপর আমরা বসতে পারবো। তো সেটা খুবই মানে কম সময় আমরা হাতে পাই বসার জন্য, কিন্তু হ্যাঁ আসে, সারাক্ষণই পেশেন্ট আসে। আর যদি রাতের দিকে বলো, তো আমার ডিউটিকালীন আমার মনে হয়েছে এই ভোর 4টে থেকে 6টা পর্যন্ত এই সময়টা খুব ভালো সময়, এই সময়টা পেশেন্ট একটু কম আসে। আচ্ছা, ডাক্তারদের লাইফ তো একটু মানে যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, অনেক বড় স্বপ্ন, এবং যারা নতুন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে তাদের কাছে ডাক্তার হয়ে যাওয়ার পর মানে এই যে ডাক্তারের লাইফটা কতটা ফ্যাসিনেটিং বলা যেতে পারে, তোমাদের লাইফটা কীরকম যদি একটু বলো। ফ্যাসিনেটিং বলতে বাইরে থেকে তো সব কিছুই ভালো লাগে, অবশ্যই। যখন তুমি চিকিৎসা করবে, যখন তোমার পেশেন্টটা দিন দিন তোমার চোখের সামনে সুস্থ হয়ে উঠবে, ঠিক আছে, বা একটা মা তার বাচ্চাকে মানে প্রসবের জন্য এসছে, বাচ্চাটা ডেলিভারির পরে যে একটা স্যাটিসফ্যাকশান, একটা বাচ্চা সুন্দরভাবে মানে নিরাপদভাবে ডেলিভারি হলো, সেই যে স্যাটিসফ্যাকশানগুলো, এগুলো একটা মানে আলাদা আনন্দের, আলাদা একটা স্যাটিসফ্যাকশান আনে, ঠিক আছে। এই তোমার চোখের সামনে তোমার পেশেন্টটা দিন দিন সুস্থ হচ্ছে, খুবই ভালো লাগে। কিন্তু তার সাথে সাথে প্রেশার, অত্যন্ত প্রেশার থাকে। এই 5.5 বছর ধরে মানে 4 বছর তো আমাদের খালি পড়াশুনো, মানে প্রচণ্ড প্রেশার। আর আমাদের এই ধরো 5.5 বছরের এই MBBS লাইফ, প্রথম 4 বছর 19টা সাবজেক্ট আমাদের পড়তে হয়। তো সেই সাবজেক্ট এখন তো আবার ফাইনাল ইয়ারে আমাদের ফাইনাল ইয়ারে 4টে সাবজেক্ট ছিল, এখন বড় বড় সাবজেক্ট, মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়া, পেটটা একটু ছোট, যাই হোক, এখন আরও 2টো অ্যাড হয়েছে, ENT আর অফথা। তো 6টা সাবজেক্ট ফাইনাল ইয়ারে পড়ে পাশ করা খুবই শক্ত, ঠিক আছে। তো যাই হোক, এই একটা আলাদা প্রেশার, 50% নাম্বার না পেলে পাশ করতে পারবো না, সাপ্লি লেগে যাবে, বন্ধুরা পাশ করে যাবে, এটা একটা আলাদা প্রেশার থাকে। তারপর এই 4.5 বছর কোনো রকম পাশ করে হয়ে গেল, ইন্টার্নশিপ শুরু হলো। এই 1 বছর আমাদের মানে ইন্টার্নশিপটা যে কিভাবে কেটে যায়, সারাক্ষণই মনে হয় হসপিটালে পড়ে আছি, ঠিক আছে। ভালো লাগে অবশ্যই, অনেক নতুন জিনিস শিখছি, কিন্তু স্ট্রেস খুবই থাকে। ডক্টররা যে হয়তো টাকা ইনকাম করছে, কিন্তু তাদের ওই জীবনে যে স্ট্রেসটা, এটা হ্যান্ডেল করাও একটা ব্যাপার। আচ্ছা, একটা কথা যে বললে যে ডাক্তারের একটা স্যাটিসফ্যাকশান, যখন একটা মা প্রথমবার প্রসব করে বা প্রথমবার হোক যখনই হোক প্রসব করে বাচ্চাকে জন্ম দেয়, তোমার ডাক্তারের ক্যারিয়ারে নিশ্চয়ই ফার্স্ট টাইমের অভিজ্ঞতা সবার কাছে স্পেশাল। ফার্স্ট টাইমের এইরকম একটা কি বলবো অনুভূতি কীরকম ছিল? প্রথমবার যখন
একটা মানে মা প্রসব হতে এসছে, প্রথমবার বলতে আমার কাছে প্রথমবার, মা প্রসব হচ্ছে, মায়ের থেকে বাচ্চাটা বেরোচ্ছে, সেই সময় একটা বিশাল ভয় কাজ করে। ঠিক আছে, বাচ্চাটা বেরোচ্ছে মানে প্রথমবার দেখছি বাচ্চাটা বেরোচ্ছে এইভাবে। ঠিক আছে, তো অবশ্যই আমাদের সিনিয়ররা থাকেন, আমাদেরকে গাইড করেন। ঠিক আছে, ওর তো মানে বাচ্চাটা যখন বেরোচ্ছে অনেক রকমের টেকনিক থাকে বের করার। তো সে যে কি ভয়, বাচ্চাটার যদি লেগে যায়, মায়ের যদি কোনো মানে এপিসিওটমি দিতে হয় আমাদেরকে, মায়ের মানে ওই প্রসব দ্বারটা কেটে জায়গাটা বড় করতে হয়, কোথায় কেটে দিচ্ছি, এত রক্ত বেরিয়ে যাচ্ছে, ওইগুলো একটা আলাদাই ভয় থাকে। ঠিক আছে, তারপর যখন বাচ্চাটা বেরোনোর পরে যে একটা স্যাটিসফ্যাকশন থাকে, একটা এক্সাইটমেন্ট, একটা উত্তেজনা থাকে, সেটা অভাবনীয়। ঠিক আছে, তো আমি যখন প্রথমবার ডেলিভারি করি, তো একটা আলাদা ভয় মিশ্রিত স্যাটিসফ্যাকশন ছিল, যেটা মানে প্রথমবারের অভিজ্ঞতা সারা জীবন মনে থাকে। এটা সবারই হয়, সব ডাক্তারেরই হয় আমি আশা করি। আর আমরা তো অনেকেই আছি যারা সূচে ভয় পাই, তো ডাক্তাররা কি সূচে ভয় পায় ডাক্তার হওয়ার আগে? আগে ভয় পাই কিনা জানি না, কিন্তু পরে অবশ্যই ভয় পায়। ডাক্তাররা ভয় পায় নিডল স্টিক ইনজুরিকে ভয় পায়। নিডল স্টিক ইনজুরিটা কি? ধরো আমরা এখন সবই ইনজেকশান বলো বা যে কোনো নিডল ওয়ান টাইম ইউজ, পেশেন্টকে ইউজ করার পরে ওইটা আমরা ডিসকার্ড করে দিই। ওই সূচটা বা নিডলটা যদি আমাদের কোথাও প্রিক হয়ে যায়, তো এটা খুবই ভয়ের, কারণ এর থেকে বিভিন্ন ধরনের ব্লাড রিলেটেড ইনফেকশান ছড়িয়ে যায়, যেমন হেপাটাইটিস বি, HIV, এইসব ইনফেকশানগুলো ছড়াতে পারে। তো আমরা এইটাকে খুব ভয় পাই। আচ্ছা মোনালিসা, একটা কথা বলো, ডাক্তাররা সবসময় তো আমাদেরকে বলে যে এইটা করো না, সিগারেট খাওয়া উচিত না, ড্রিঙ্ক করা উচিত না, বেশিক্ষণ খাওয়ার মাঝখানে গ্যাপ দেওয়া উচিত না, কিন্তু তুমি বলছো ডাক্তারদের 24 থেকে 36 আওয়ার্স অবধি টানা ডিউটি করতে হয়। ডাক্তাররা কতটা মানে, নিজেরা নিয়ম কানুন কতটা মানে? সত্যি কথা বলবো, ডাক্তাররা হচ্ছে সবচেয়ে বাজে পেশেন্ট। ঠিক আছে, ওরা কোনো নিয়ম মানে না, ওরা অনিয়ম করে খায়, কখন খায় তার ঠিক নেই। ঠিক আছে, ওরা এই কটা তো করেই। মানে যারা ধরুন যারা ধরো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তারা কিন্তু নিজেরাই হয়তো মানে খাওয়ার অনিয়মের মধ্যে তাদেরকে মানে তারা ইচ্ছা করে না, হয়তো চলে আসে, তারা মানে ডিউটির প্রেশারে হয়তো অনিয়ম হয়ে যায়। হ্যাঁ, ডিউটি শিডিউল এত থাকে, এত পেশেন্টের স্ট্রেস মানে চাপ থাকে, তো ওই সবের মাঝে না হয়ে ওঠে না ওই টাইমে খাওয়া, এই টাইমে খেতে হবে, ওষুধ খেতেই ভুলে যায়। একটা ডাক্তারের যদি অসুখ হয়, নর্মাল পেশেন্ট যদি 2 দিন পর ডাক্তার দেখায়, ওই ডাক্তার ওষুধ খায় মিনিমাম 5 দিন পর। ঠিক আছে, ওর মনে হবে যে না, এবার ওষুধ না খেলে আমার বড় কিছু হয়ে যাবে, তখন গিয়ে ওরা ওষুধ খায়। তো এতটাই নিজেকে নিয়ে কেয়ারলেস হয়ে যায় এই সেবা করতে করতে আর কি। সত্যি আমার তো মনে হয় আমরা সবাই জানি যে একটা নোবেল প্রফেশন হচ্ছে ডক্টর। আমি এটা কথা জানতে চাই, এই যে এখনকার মানুষেরা, আমরা তো অনেকেই ইন্টারনেটকে অনেকটা বিশ্বাস করি, এখন ইনফ্লুয়েন্সার অনেক বেশি বিশ্বাস করি, এখন আবার ChatGPTও আমরা অনেকে দেখি। তো এই ইন্টারনেট দেখে রোগ নির্ণয় বা ইন্টারনেট দেখে ওষুধ খাওয়া কতটা বিপজ্জনক তুমি বলো? আচ্ছা, গুগলের ডাক্তার যাকে আমরা বলি আর কি, তো অনেক পেশেন্টই আমরা পেয়েছি এরকম, যারা আগে থেকে সমস্ত গুগল থেকে রিসার্চ করেই আসেন যে আমার এই অসুখ হয়েছে, আমার এই অসুখের জন্য এই হতে পারে, এইটার জন্য মানে কি কারণে হয়েছে সব ওরা আনে, এসে বলবে যে ডাক্তারবাবু আমার এইটা হয়েছে। আপনি কি করে জানলেন আপনি আপনার এইটা হয়েছে? না, আমি তো গুগলে দেখেছি এই সিমটম মানে এইটা হয়। আমি বলছি তাহলে আমরা যে 5.5 বছর ধরে পড়াশোনা করলাম কিসের জন্য করলাম? ঠিক আছে, তো সব কি গুগল থেকেই হয়ে যায়? আদৌ কি হয়ে যায়? ডাক্তারবাবুরাও কিন্তু গুগলের সাহায্য নেন। আচ্ছা, যদি তোমাকে আমি MBBS পরীক্ষা দিতে বলি, আমি তোমার সামনে আমি যদি বই খুলে দিই, তুমি কি পারবে পরীক্ষাটা দিতে ওই টাইমের মধ্যে? কারণ তুমি পড়োনি, তুমি বইটা পড়োনি, বইটা খুঁজে তুমি লিখতে পারবে না। কিন্তু আমরা পড়েছি, গুগলও এরকম একটা খোলা বই। ঠিক আছে, আমরা যেহেতু ওই 5.5 বছর ধরে পড়েছি, আমরা জানি কোনটা সার্চ করতে হবে, কোনটা সার্চ করার দরকার নেই। কিন্তু পেশেন্টরা যাদের যেটা হয়েছে, মানে যেটা অসুখ হয়েছে বলে মনে করছে বা যেটা সমস্যা হয়েছে, ওইটা দিয়ে সার্চ করলেই অনেকগুলো অপশান দেখায়, অনেকগুলোই মানে যেটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অনেকগুলো ডায়াগনোসিস হয়, একটা সিমটমের অনেকগুলো ডায়াগনোসিস হতে পারে। তো সবকটাই মোটামুটি দেখে ওনারা মুখস্থ করে আনেন।
এটা অনেক সময় খুবই বিরক্তিকর লাগে আর কি। এতগুলো পেশেন্টের মাঝে উনি এসে এইসব বলে, না ডাক্তারবাবু আপনি এটা কেন বললেন, আমার তো এটাও হতে পারে ওটাও হতে পারে, এটা আমার এই প্রবলেম হয়েছে মানে এটাই হয়েছে, তখন একটু সমস্যা হয়। কিন্তু এটা ঠিক না, এইভাবে বিশেষ করে গুগলে সার্চ করে বা অনলাইন নেটে সার্চ করে ওষুধ খাওয়াটা পেশেন্টদের জন্যই অনিরাপদ, ওদেরই জীবনের ঝুঁকি হতে পারে। অনেক কিছু থাকে যেটা কন্ট্রাইন্ডিকেশন থাকে, ইউজ করা উচিত না, সেটা ডাক্তারবাবুরা ভালো বোঝেন, ওনাদের চেয়ে তো ভালো বোঝেন। আচ্ছা একটা কথা বলো, অনেক সময় আমি শুনেছি যে ডাক্তাররা বলে যে রোগীরা এসেই আগে নিজেরাই রিপোর্ট করে নেয়, রিপোর্ট করে নিয়ে তারপরে ডাক্তারের কাছে আসে, তারপর ডাক্তাররা আবার হয়তো অন্য কিছু রোগের জন্য সেই সেই অনুযায়ী রিপোর্ট করতে বলে। এরকম কখনো সমস্যার সম্মুখীন হয়েছো? না, এটা আমাদের জন্য সমস্যার খুব একটা না, কারণ এটা সত্যি যে মানে কোনো রিপোর্ট না থাকলে চিকিৎসার দেরি হয়, ঠিক আছে। তো ধরো কারোর কিছু সমস্যা হয়েছে, সেই রিলেটেড কিছু হয়তো খবর পেয়েছে যে এটা এই পরীক্ষাটা করা দরকার, তো ওই রিপোর্টটা যদি ওরা করে আনে তো আমাদের সঙ্গে সঙ্গে ডায়াগনোসিস করতে সুবিধা হয়, আমাদের ওষুধ দিয়ে চিকিৎসাও তাড়াতাড়ি শুরু করা যায়। তো আমার মনে হয় না যে এটা খুব একটা প্রবলেম। তবে হ্যাঁ, আমি জানি মানে ডাক্তারবাবুরা জানেন যে কোন রোগের জন্য কোন কোন পরীক্ষাটা দেওয়া উচিত। সব পরীক্ষা তো করে লাভ নেই, তো এটা পেশেন্টদের জন্য কোনো কোনো সময় টাকার অপচয় হতেই পারে, কিন্তু ডাক্তারবাবুর জন্য সেরকম কোনো প্রবলেম না, বরং সুবিধার, যদি রিপোর্ট থাকে আমাদের চিকিৎসা করতে সুবিধাই হয়। কিন্তু আমার মনে হয় সেক্ষেত্রে হচ্ছে আগে ডাক্তার দেখিয়ে তারপরে রিপোর্ট করাটা বেশি সেফ, কারণ হচ্ছে হতেই পারে যে যেই রিপোর্টটা করালেন রোগীরা সেটা হয়তো লাগলোই না। হ্যাঁ, ওটাই বলছি, মানে ধরো তোমার সামান্য মাথা ব্যথা করছে, তুমি সিটি স্ক্যান করিয়ে নিয়ে আসলে, ঠিক আছে, এটা ঠিক না। মাথা ব্যথা করছে, তুমি আগে ডাক্তারের কাছে যাও, ডাক্তার তোমাকে পরামর্শ করবেন যদি সিটি স্ক্যান করার দরকার থাকে, কারণ অকারণে এক্সপোজার, রেডিয়েশনের এক্সপোজারটা তো আমার কারোরই জন্য ভালো না, ঠিক আছে। সিটি স্ক্যানও তো একটা মানে রেডিয়েশনের এক্সপোজার হয়, সিটি স্ক্যান বলো এক্স রে বলো, তো অকারণে এক্সপোজারটা কোনোটাই ভালো না। তো এই কারণে এটা একটু পেশেন্টের জন্যই ক্ষতিকর। কিন্তু ধরো ব্লাড রিপোর্ট, ধরো তোমার সুগার আছে, ব্লাড সুগার আছে, তুমি সুগারটা টেস্ট করিয়ে তুমি ডাক্তারবাবুর কাছে যাচ্ছ, বা তোমার অনেক দিন ধরে পায়ে গোড়ালির এখানে ব্যথা করছে, তুমি হয়তো কারোর থেকে শুনেছো যে ইউরিক অ্যাসিড বাড়লে এটা হতে পারে, তুমি ইউরিক অ্যাসিডটা টেস্ট করে নিয়ে আসছো, তো সেটা ডাক্তারবাবুর জন্য ভালোই। আর একটা কথা বলো, যে কেনা ওষুধ, মাথায় ব্যথা, পেটে ব্যথা, হালকা জ্বর, যাই আসুক না কেন, আমরা চটপট করে একটা দোকানেই চলে যাই, ওষুধের দোকানে, তারাই আমাদের কাছে মোটামুটি একটা ছোটোখাটো ডাক্তার, আমরাই কিনে নিয়ে চলে আসি। সেইটা কতটা কি বলবো বিপজ্জনক এবং কতটা নিরাপদ নয়। না, এটা একদমই ঠিক না। ওভার দ্য কাউন্টার কোনো ওষুধই এরকম মানে নেওয়া উচিত না। কিছু কিছু ওষুধ তো আছে যেটা ওভার দ্য কাউন্টার কেউ দিতেও পারে না, এটা মানে বেআইনি আর কি। ওভার দ্য কাউন্টার এইভাবে ওষুধ নেওয়াটা একদমই উচিত না। কিছু কিছু পিল মানে ওষুধ আছে, যেমন এমার্জেন্সি কন্ট্রাসেপটিভস বা ওসিপি, এইগুলো তুমি ওভার দ্য কাউন্টার নিতেই পারো, এটা আইনি। কিন্তু এরকম হুটহাট করে যে কোনো ওষুধ দোকানে গিয়ে ওনাকে বললাম যে এটা হয়েছে ওষুধ দাও, বা উনি দিয়ে দিলেন, এটাও বেআইনি, দেওয়া উচিত না, ঠিক আছে। তো এটা পেশেন্টের জন্য ভালো না। যদি আমরা ওই যে প্যারাসিটামল বা অনেক সময় ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে নিই, তো সেটাও নিশ্চয়ই উচিত না। কোনো দিনই না। যদিও প্যারাসিটামল কিছু কিছু মানে নেওয়া যায়, কিন্তু তারও একটা নিয়ম থাকে যে দিনে 4টের বেশি মানে প্যারাসিটামল ইউজ করা উচিত নয়। যদি আপনি এগুলো জানেন তাহলে ইউজ করতেই পারেন প্যারাসিটামল টাইপের ওষুধ, কিন্তু অ্যান্টিবায়োটিক কখনোই ওভার দ্য কাউন্টার গিয়ে নিজে নিজে নিয়ে নেওয়া উচিত না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত, কারণ এখন এই জন্য মানে এখন প্রচুর এরকম হচ্ছে যে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ইউজ করা উচিত, কারণ এইসব কারণেই এখন বেশিরভাগ অ্যান্টিবায়োটিকই রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই ওভার ইউজের জন্যই রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তো এটা কখনোই উচিত না। আচ্ছা, তুমি যতদিন ধরে ডাক্তারি করছো সেক্ষেত্রে কি দেখছো যে রোগীদের মধ্যে ঘরে ঘরে যে রোগটা, সেটা অবশ্যই একটা ডায়াবেটিক, কিন্তু তাছাড়াও আর কি কি রোগ বেশিরভাগ করে খুব চোখে পড়ছে যে মানুষের ঘরে ঘরে এই রোগটা ছড়িয়ে পড়ছে? এখন বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে পিসিওএস বা পিসিওডি এই ডিজিজটা খুব দেখা যাচ্ছে।
10 জনের মধ্যে যদি পরীক্ষা করা হয় মোটামুটি 9 জনের পাওয়া যাবে। একদম একদম 9 জনেরই পিসিওএস বা পিসিওডি পাওয়া যায়। আচ্ছা আমার একটা কথা বলো, এই যে তুমি পিসিওডি পিসিওএস বললে এবং বিইং আ ওমেন আমরাও জানি যে কতটা প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে। এখানে এই যে পিসিওএস আর পিসিওডি কি দুটোই এক না দুটো আলাদা পুরোপুরি? না, একই, প্রায় একই, সামান্য একটু তফাৎ আছে। আচ্ছা, টার্ম আছে তিনটে, পিসিওএস, পিসিওডি, পিসিওএম। তো মেন যেটা হচ্ছে আমাদের ওভারি, মেয়েদের দেহে ওভারি থেকে যখন ফলিকেলগুলো ওভিউলেট করতে পারে না, তখন ওই ফলিকেলগুলো ওভারির চারদিকে অ্যাকিউমুলেট করতে থাকে, জমতে থাকে আর কি। তো এগুলো ছোট ছোট সিস্টের মতো দেখায়। এই সিস্টগুলো যখন 10টার বেশি হয়ে যায় তখন আমরা এটাকে মানে এটা যখন 10টার বেশি হয়ে যায় তখন এটাকে আমরা পলিসিস্টিক ওভারি বলি। আচ্ছা, যদি আমরা শুধুমাত্র ইউএসজিতে ডায়াগনোস করতে পারছি, শুধু ইউএসজিতে আমরা দেখতে পাচ্ছি যে ওভারিতে এরম ছোট ছোট সিস্ট দেখা যাচ্ছে, কিন্তু আমার ক্লিনিক্যালি কোনো সিমটম নেই, তখন ওটাকে আমরা বলি পিসিওএম, পলিসিস্টিক ওভারি মরফোলজি। আচ্ছা, ঠিক আছে। পিসিওডিটা হচ্ছে কি, আমি কিছু কিছু সিমটমস পাচ্ছি, যেমন আমার মেনস্ট্রুয়েশনের প্রবলেম হচ্ছে, অলিগোমেনোরিয়া বা কম মেনস্ট্রুয়েশন, ব্লিডিং হচ্ছে, ইররেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে, নিয়মিত হচ্ছে না, তখন আমরা ওটাকে বলি পিসিওডি। আচ্ছা, ঠিক আছে। আর পিসিওএসটা হচ্ছে সিনড্রোমটা কি, পিসিওএস যদি হয় তখন অ্যান্ড্রোজেন আমাদের শরীরে খুব বেড়ে যায়, মেয়েদের শরীরে, তখন হার্সিটিজম বলে ওটাকে। পুরুষ দেহে যেরকম লোমের একটা ধরন থাকে, যেমন গোফ বেরোয়, দাড়ি বেরোয়, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু পুরুষদের মতো গোফের রেখা, হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রেও পুরুষদের মতো এরকম আপার লিপসে লোম, অনেক হেয়ার দেখতে পাওয়া যায়, অনেকের ক্ষেত্রে এরকম চিনগুলোতে হেয়ার দেখতে পাওয়া যায়, তারপর হচ্ছে ব্রেস্টে, নিপলের চারপাশে হেয়ার হয়, ঠিক আছে, ছেলেদের মতো। এটা হচ্ছে অ্যান্ড্রোজেন বেশি হওয়ার জন্য। তার সাথে সাথে ইররেগুলার মেনস্ট্রুয়েশন তো থাকেই, তার সাথে ওবেসিটি থাকে, ঠিক আছে। তো এই সিনড্রোমগুলো যখন আমরা দেখতে পাই তখন হচ্ছে ওটাকে আমরা বলি পিসিওএস সিনড্রোম। আচ্ছা একটা কথা জাস্ট আমি মানে জানতে চাই, সেটা হচ্ছে এই যে পিসিওএস পিসিওডি হচ্ছে, এটার কি নির্দিষ্ট কোনো একটা কারণ আছে যে এই কারণের জন্যই এতটা বেশি হচ্ছে মানুষের মেয়েদের মধ্যে? দেখো, এটার মেন কারণ যদি এখন বলতে চাই, মানে এখনকার যুগে বেশিরভাগ কিন্তু এই সেডেন্টারি লাইফস্টাইলের জন্য হচ্ছে, ঠিক আছে। খাওয়া দাওয়া তো একটা, আমাদের ফাস্ট ফুড কনজাম্পশন অনেক বেড়ে গেছে, তাছাড়া আমাদের এক্সারসাইজ অনেক কমে গেছে, আমরা মানে নিয়মিত কোনো রকমই এক্সারসাইজ আমরা প্রায়ই করি না, খালি বাড়িতে আসি, কাজ করি, আবার কাজে চলে যাই, ওখান থেকে আসি, আবার রেস্ট নিই, আবার উঠে, মানে আমাদের একটা র্যাট রেসের মতো হয়ে গেছে। তো এই সেডেন্টারি লাইফস্টাইলের জন্য একটা হয়, আর ওবেসিটি, ঠিক আছে। তো এইসবের জন্যই মেনলি পিসিওএসটা হয়। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে এটা জেনেটিকই, ধরো মায়ের ছিল, দিদির আছে, সেক্ষেত্রেও সেটাও হয়। তো এটাকে আমরা মেনলি পিসিওএস এর আন্ডারে ফেলি, যেটা একটু সেরে ওঠাটা কঠিন। আর এইসবের জন্য পিসিওএস এর জন্য এখন পিসিওএস হচ্ছে মোস্ট কমন, যার জন্য ইনফার্টিলিটি হয় মেয়েদের ক্ষেত্রে। এখানে কি প্রেগনেন্সির কোনো প্রবলেম আসতে পারে? অবশ্যই। দেখো, প্রেগনেন্সিটা মেনলি ওভিউলেশনের যে ওভামটা হচ্ছে, ওভামটার সাথে স্পার্মের ফার্টিলাইজেশনের পরে আমাদের প্রেগনেন্সিটা, মানে একটা মহিলা কনসেপ্ট করে। যখন পিসিওএস আমরা কখন বলছি, যখন তোমার ওভিউলেশন হচ্ছে না তখন তাকে আমরা পিসিওএস বলছি, ঠিক আছে। তো ওভিউলেশন না হলে ইনফার্টিলিটি তো আসবেই। আচ্ছা এই যে অনেক ক্ষেত্রেই মানে দেখা যায় বা শোনা যায় যে আমাদের মানসিক অবসাদে ভুগছে, মানুষ খুব স্ট্রেস নিয়ে ফেলেছে, ডিপ্রেশনে আছে, তো স্ট্রেস কতটা এফেক্ট ফেলে মানে এই সবের ক্ষেত্রে, পিসিওডি বা পিসিওএস এর ক্ষেত্রে? যেহেতু অবশ্যই স্ট্রেস একটা বড় ব্যাপার। স্ট্রেসের জন্য কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হয়, হরমোনাল ইমব্যালেন্সও পিসিওএস বা পিসিওডির একটা অন্যতম কারণ। আচ্ছা এই পিসিওডি পিসিওএস নিয়ে একটা বিস্তারিত আমাদের আড্ডা চলতে পারে, কারণ যা বুঝতে পারছি। আপনারা কিন্তু কমেন্ট করবেন যদি আপনারা জানতে চান পিসিওডি পিসিওএস, ওভারিয়ান সিস্ট বা পিসিওএম নিয়ে যদি সম্পূর্ণ একটা পুরোপুরি
ডাক্তারি ভাষায় একটা আলোচনা বা আড্ডা হয়, তাহলে অবশ্যই ফ্রাইডে ফিভারের এই অফবিটের কমেন্ট সেকশন খোলা রইল। আপনারা যদি চান নিশ্চয়ই আমরা সম্পূর্ণ আড্ডা নিয়ে আসবো। আমাদের আড্ডা এরকমভাবেই চলছে, কিন্তু এবার শেষ করার পালা। আমি শুধু লাস্ট একটাই কথা বলবো যে অনেকটা কষ্ট করলে একটা ডাক্তার হওয়া যায়, কারণ অ্যাকাডেমিক্স দিক থেকে অনেকটা প্রেশার এবং অনেকটা পড়াশোনা করতে হয়, সেটা আমরা সবাই মোটামুটি জানি। যখন তুমি তোমারটাই বলো যে যখন ফার্স্ট টাইম তুমি ডাক্তার হওয়ার জন্য ফার্স্ট স্টেপটায় পা দিলে, এলিজেবল যে ডাক্তারি পড়ার জন্য, সেই ফিলিংসটা কীরকম, জবে থেকে পড়াশোনা করছো সেই স্ট্রাগলটা থেকে? আমার 12-এর পরে ড্রপ দিতে হয়েছে নিটের জন্য। তো 2 বছর ড্রপ দিয়ে 3 বছর ড্রপ দিয়ে তারপর আমি নিট ক্র্যাক করেছি। তো এই 3 বছরের স্ট্রাগলটা অনেক বড় ছিল। তো প্রথম 1 বছর সেরকম কিছু মনে না হলেও পরের দিকে ডিপ্রেশান, স্ট্রেস, ঠিক আছে, একটা ভবিষ্যতের চিন্তা, তো এগুলো তাড়া করতো। তো তখন মানসিক টেনশন তো খুবই থাকতো, বাট হ্যাঁ, ফ্যামিলির সাপোর্ট ছিল বলে আমি উতরে গেছি। তো এটা একটা বড়। কিন্তু তারপরে যখন এই দীর্ঘ স্ট্রাগলের পর যখন এলিজিবল হলাম যে হ্যাঁ আমিও MBBS-এ ভর্তি হতে চলেছি, সেটা একটা আলাদাই আনন্দ ছিল। কিন্তু সবচেয়ে বেশি আনন্দ বোধহয় আমার বাবা পেয়েছিল, যার জন্য আমি যেদিন আমাদের নিটের যেদিন রেজাল্ট আউট হয় ওই দিন রাতে আমার বাবা ঘুমায়নি, এত আনন্দ পেয়েছিল। তো সেটা একটা মনে রাখার বিষয় আর কি। যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে এবং হয়তো তারা প্রথম অ্যাটেম্পে পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে তো অবশ্যই এটা বলতে হবে যে মানে ট্রাই করে যাও। অবশ্যই লেগে থাকো, হতেই হবে। অবশ্যই কম্পিটিশান অনেক বেশি, অনেক বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে নিটের পেপার লিক হওয়ার একটা ব্যাপার মানে রিসেন্টলি শোনা যাচ্ছে, যেটা সত্যি দুর্ভাগ্যজনক, একদমই হওয়া উচিত নয় এগুলো। কিন্তু তাও আমি বলবো যে লেগে থাকো, অবশ্যই হবে, কারণ কষ্ট যে করে কেষ্ট সে পায়। থ্যাংক ইউ সো মাচ, এবং আমরা অনেক সুন্দর একটা আড্ডা দিলাম। আর থ্যাংক ইউ মোনালিসা ফ্রাইডে ফিভার অফবিটে আসার জন্য, এবং ভবিষ্যতে দর্শকরা চাইলে আবারও কিন্তু আড্ডা হবে। থ্যাংক ইউ।